আজ আমি গ্রুপ 16-এর চতুর্থ ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে 3টে ক্লাস কমপ্লিট করিয়েছি। প্লেলিস্টে 3টে ক্লাসই পেয়ে যাবে। তোমরা কিন্তু ওই 3টে ক্লাস দেখার পর এটা দেখা শুরু করবে। দেখো, আজ আমরা পড়ব সালফারের বহুরূপতা। সালফার বিভিন্ন রূপে অবস্থান করে, তো সালফারের ওই কারণেই বহুরূপতা দেখা যায়। তো প্রথম যে বহুরূপটা সালফারের দেখব সেটা হচ্ছে রোম্বিক সালফার। ঠিক আছে, এই রোম্বিক সালফারকে অর্থোরোম্বিক সালফারও কিন্তু বলা হয়। এছাড়াও এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আলফা সালফার। ঠিক আছে, এটা আলফা সালফার নামেও কিন্তু পরিচিত। ক্লিয়ার? মনে রাখতে হবে এই রোম্বিক সালফারটা সালফারের সবচেয়ে স্থিতিশীল এবং নিয়তকার রূপভেদ। প্রশ্ন আসতে পারে সালফারের নিয়তকার রূপভেদের নাম কি? বলবে রোম্বিক সালফার। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। এই রোম্বিক সালফার বা আলফা সালফার এরা কিন্তু জলে অদ্রাব্য হয়, অর্থাৎ জলে কখনোই এরা দ্রবীভূত হবে না। বিভিন্ন জৈব দ্রাবক যেমন বেনজিন, অ্যালকোহল, ইথার, CS2 ইত্যাদিতে কিন্তু এ দ্রাব্য হবে। এই পয়েন্টটাই CS2টাও কিন্তু ইনক্লুড করে নেবে। ঠিক আছে, এই পয়েন্টটাই, কারণ CS2তেও কিন্তু রোম্বিক সালফার দ্রবীভূত হয়। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। দেখো, রোম্বিক সালফারটা ঠিক এই রকম দেখতে হয়। ঠিক আছে, এরকম 8টা সালফার পরস্পর একটা ক্রাউনের আকার নেয়। দেখো এখানে 8টা সালফার আছে, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা। এরকম 8টা সালফার ক্রাউন রূপ নিয়ে এরকম পরপর অবস্থান করে। ঠিক আছে, এর উপরে আরও থাকে, এর নিচেও আরও থাকে। আমরা কিছুটা অংশ তুলে ধরে এখানে দেখাচ্ছি। তো এই 8টা সালফার পরস্পর ক্রাউনের আকারে সজ্জিত থাকে। এই রোম্বিক সালফারের তাপ ও তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু কম। ঠিক আছে, এরা দ্রবণ এবং বাষ্পীয় অবস্থায় 8টি সালফার অণু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমি একটু আগেই বললাম 8টা সালফার কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন দ্বারা কিন্তু যুক্ত থাকে। এইভাবে যুক্ত হওয়ার পর এরা একটা অষ্টভুজ বলয় গঠন করে এবং প্রতিটা সালফারের সংকরায়ন কি হবে? sp3। ঠিক আছে, প্রতিটা সালফার কিন্তু এখানে sp3 সংকরায়িত, sp3। ওকে, এরপর আরও একটা রূপভেদ আছে সালফারের, সেটা হচ্ছে মনোক্লিনিক। এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্রাউন, তার উপর এই ক্রাউনটা দেখো উল্টোভাবে আছে। একটা বলয় আর একটা বলয় ঠিক উল্টোভাবে আছে। এটা যদি এ টাইপের হয়, এটা দেখো বি টাইপের, আবার দেখো এটা এ টাইপের, এইভাবে সজ্জিত আছে। এইরকম সালফারকে বলা হয় মনোক্লিনিক। কি বলা হয় বললাম? মনোক্লিনিক সালফার, মনোক্লিনিক। ঠিক আছে, এর আরও অনেক নাম রয়েছে, আমরা পড়ব মনোক্লিনিক সম্পর্কে। চলো দেখে নিই মনোক্লিনিক সম্পর্কে কি বলা হচ্ছে। দেখো, এই মনোক্লিনিক সালফার প্রিজোম্যাটিক সালফার বা বিটা সালফার নামেও কিন্তু পরিচিত। রোম্বিক সালফারের নাম কি বলেছিলাম? আলফা সালফার। আর মনোক্লিনিক সালফারের নাম কি বললাম? বিটা সালফার। দেখো এখানে বলা হয়েছে একটি বলয় অপরটির মাথায় সজ্জিত থাকে। তার মানে যদি একটি বলয় এরকম দেখতে হয়, আর একটা বলয় কিন্তু ঠিক এর উল্টো টাইপের দেখতে হবে, অর্থাৎ এরকম দেখতে হবে। ঠিক আছে, তো একটা বলয় আর একটা বলয়ের মাথায় সজ্জিত থাকবে। দেখো মনে রাখবে এই মনোক্লিনিক সালফারটা কিন্তু সুস্থিত নয়। ঠিক আছে, এরা অস্থিতিশীল হয়, সুস্থিত নয়। এদেরকে যদি সাধারণ উষ্ণতায় রেখে দেওয়া হয়, এরা কিন্তু রোম্বিক সালফারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, রোম্বিক সালফারে চলে যাবে। তোমাদের মনে রাখতে হবে যে 369 কেলভিন উষ্ণতায় এই রোম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার এরা কিন্তু সাম্যাবস্থায় চলে আসে। তো এই তাপমাত্রাকে ওই জন্য রূপান্তরী তাপমাত্রা বা অবস্থান্তরী তাপমাত্রা বলা হয়। ঠিক আছে, কারণ কি? এই তাপমাত্রায় রোম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার পরস্পর সাম্যাবস্থায় আসে। দেখো এখানে পুরো বিষয়টা লিখে দেওয়া আছে, এই পয়েন্টটা ভালো করে দেখবে। তাহলে কোন তাপমাত্রাকে রূপান্তরী তাপমাত্রা বলবো? 369 কেলভিন তাপমাত্রাকে। চলো নেক্সট পয়েন্ট দেখব। এই সালফারটাও কিন্তু জলে অদ্রাব্য, জলে এরা মেশে না, জলে অদ্রাব্য। তাহলে কিসে দ্রাব্য হবে?
যে কোনো জৈব দ্রাবক বিশেষ করে CS2তে কিন্তু এইটা দ্রবীভূত হয়। তাহলে মনে রাখবে রোম্বিক সালফার আর মনোক্লিনিক সালফার দুটোই কিন্তু CS2তে দ্রাব্য হয়। রোম্বিক সালফারের ঘনত্ব মনোক্লিনিক সালফার থেকে কিন্তু অনেকটাই বেশি হয়, সেটা এখানে লিখে দেওয়া আছে। চলো পরের পয়েন্ট দেখে নিই। সালফারের বহুরূপতার পর আমাদেরকে পড়তে হবে সালফার ডাইঅক্সাইড গ্যাস সম্পর্কে। প্রথমেই সালফার ডাইঅক্সাইড কিভাবে প্রস্তুত করা হয় সেটা আমরা জেনে নেব। দেখো, সালফারকে বায়ুতে পুড়িয়ে SO2 প্রস্তুত করা হয়, অর্থাৎ সালফারকে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করালে কিন্তু SO2 গ্যাস তৈরি হয়। এটাকে ব্যালেন্স করলে দেখো S8 হয় সাধারণত। এটাকে ব্যালেন্স করতে হবে, এখানে 8টা দেব অক্সিজেন, তাহলে দেখো এখানে 8 দিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সালফারকে বাতাসে যদি পোড়ানো হয়, অর্থাৎ অক্সিজেন দ্বারা দহন হবে সালফার, তাহলে কি তৈরি হয়? SO2 গ্যাস বা সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এছাড়াও পরীক্ষাগারে প্রস্তুত করতে গেলে কি করতে হবে? পরীক্ষাগারে সোডিয়াম সালফাইড Na2SO3, সোডিয়াম সালফাইডের সাথে H2SO4 সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়া করাতে হবে। এটা বিক্রিয়া করলে SO2 গ্যাস তৈরি হয়, সঙ্গে সোডিয়াম সালফেট তৈরি হয় Na2SO4, সঙ্গে জল তৈরি হয়। তাহলে মনে রাখবে কি, যে পরীক্ষাগারে সোডিয়াম সালফাইটের সাথে H2SO4 এর বিক্রিয়ায় SO2 গ্যাস কিন্তু প্রস্তুত করা যায়। এটা দেখো এই পয়েন্টটাই লেখা আছে। এছাড়াও আয়রন পাইরাইটিসকে পুড়িয়েও কিন্তু SO2 গ্যাস পাওয়া যায়। আয়রন পাইরাইটিসের সংকেত কি? FeS2। এটা হচ্ছে আয়রন পাইরাইটিস। একে যদি বাতাসের অক্সিজেন দ্বারা পোড়ানো হয় বা দহন করা হয়, তাহলেও কিন্তু Fe2O3 আর সঙ্গে কিন্তু সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। ব্যালেন্স করলে দেখো এখানে 4 দিতে হবে, এখানে 11 আসবে, এখানে 2 আসবে, আর এখানে S8 আসবে। তাহলে মনে রাখবে কি, আয়রন পাইরাইটিসকে পুড়িয়েও কিন্তু SO2 গ্যাস পাওয়া যায়। তাহলে 3টে উপায়ে কিন্তু আমরা সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে পারলাম। একটা হচ্ছে আয়রন পাইরাইটিসকে পুড়িয়ে, একটা হচ্ছে সালফারকে বাতাসের অক্সিজেন দ্বারা দহন করে, আর একটা হচ্ছে পরীক্ষাগারে সোডিয়াম সালফাইডের সাথে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে। তাহলে 3টে প্রক্রিয়ায় কিন্তু মাথায় রাখবে। চলো পরের পয়েন্ট দেখে নিই। SO2 জলে দ্রবীভূত হয়ে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। এটা আমি আগেও একদিন পড়িয়েছিলাম। SO2কে যদি জলে মেশানো হয় তাহলে কি তৈরি হয়? H2SO3 বা সালফিউরাস অ্যাসিড। এই কারণে কিন্তু সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির হয়। ঠিক আছে। এই H2SO3 এর অ্যানহাইড্রাইড হিসেবে কাজ করে কিন্তু SO2। দেখো, H2SO3 থেকে যদি তুমি একটা জলের অণু নির্গত করে দাও, তাহলে কি থাকছে? তাহলে দেখো SO2 থাকছে। ওই জন্য H2SO3 এর অ্যানহাইড্রাইড কি? SO2। তাহলে এইভাবেও প্রশ্ন আসতে পারে যে H2SO3 বা সালফিউরাস অ্যাসিডের অ্যানহাইড্রাইডের নাম কি? সালফার ডাইঅক্সাইড। তাহলে এগুলো কিন্তু মনে রেখো, এটা কেন আম্লিক হয়, এর অ্যানহাইড্রাইডটা কোনটা, এগুলো কিন্তু প্রশ্ন আসবে। চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে যদি SO2 গ্যাস পাঠানো হয়, তাহলে অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড লবণ উৎপন্ন হয়। দেখো, চুন জল কি? CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে SO2 যদি মেশানো হয়, কি বললাম? ক্যালসিয়াম সালফাইড CaSO3 ক্যালসিয়াম সালফাইড লবণ উৎপন্ন হয়, সঙ্গে জল পাওয়া যায়। তো এই জিনিসটা কি করে? দ্রবণকে ঘোলাটে করে দেয়, দ্রবণকে ঘোলাটে করে দেবে। ক্যালসিয়াম সালফাইড এটা দ্রবণকে কি করবে? ঘোলাটে করবে। এই ঘোলা চুন জলের মধ্যে আবার যদি SO2 পাঠানো হয়, তাহলে কিন্তু ক্যালসিয়াম বাইসালফাইড তৈরি হয়, আর এই বাইসালফাইডটা চুন জলকে আবার স্বচ্ছ করে দেয়। তাহলে কি বললাম? আরেকবার বলি, বুঝে নাও। স্বচ্ছ চুন জলের মধ্যে SO2 গ্যাসকে চালনা করতে হবে, কি তৈরি হবে? ক্যালসিয়াম সালফাইড। সেই ক্যালসিয়াম সালফাইড কিন্তু চুন জলকে ঘোলা করে দেবে। এই ঘোলা চুন জলের মধ্যে যদি আবার SO2 গ্যাস পাঠানো হয়, তাহলে কিন্তু এবার তৈরি হবে ক্যালসিয়াম বাইসালফাইড। সেটার সংকেত কি? CaHSO3 2। এটা ক্যালসিয়াম বাইসালফাইড।
এইটা ওই ঘোলাটা দ্রবণকে কিন্তু আবার স্বচ্ছ করবে। তাহলে এখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা চুন জলের সাথে SO2 বিক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়? মনে রাখবে ক্যালসিয়াম সালফাইড। চুন জলকে ঘোলা করার জন্য কে দায়ী? ক্যালসিয়াম সালফাইড। আবার প্রশ্ন আসতে পারে চুন জলের মধ্যে পুনরায় SO2 মেশালে কোন জিনিসটা তৈরি হয় যার জন্য চুন জল আবার স্বচ্ছ হয়? এটার জন্য উত্তর হবে কি? ক্যালসিয়াম বাইসালফাইড। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এখান থেকে পড়ে রাখবে। নেক্সট পয়েন্ট দেখো, SO2 অণুতে সালফারের জারণ সংখ্যা +4। দেখো SO2 যে অণুটা আছে এখানে সালফারের জারণ স্তর আমরা বের করি, এক্স ধরে নিচ্ছি, অক্সিজেনের -2 করে, তাহলে -4 = 0। তাহলে এক্স কত? এক্স হচ্ছে +4। তাহলে SO2 অণুতে সালফারের জারণ স্তর কত? +4। তো এই সালফার এখান থেকে +4 থেকে +6-এ যেতে পারে, কারণ সালফারের স্থায়ী জারণ অবস্থা কত? +6। আবার কমে কিন্তু এখান থেকে +4 থেকে কমে 2 হতে পারে, কখনো কখনো 0ও হয়ে যায়, কখনো কখনো -2ও হতে পারে। ঠিক আছে, সালফার কিন্তু কমে অনেক রকমের জারণ স্তর প্রদর্শন করতে পারে। তাহলে এই যে +4 থেকে +6 হচ্ছে, এই ঘটনাটা কি? এই ঘটনাকে জারণ বলা হবে। আর +4 থেকে যদি +2 বা 0-তে যায় তাহলে আমরা কি বলবো? এটাকে বিজারণ। তাহলে এই যখন জারণ হচ্ছে তখন SO2 কি? তখন হচ্ছে বিজারক। আর যখন বিজারণ হচ্ছে তখন সালফার কি? জারক। তাহলে SO2 জারক এবং বিজারক দুইভাবেই কিন্তু আচরণ করতে পারে। সেই কথাটাই কিন্তু এই লেখা দুটোর মধ্যে লেখা রয়েছে। ঠিক আছে, এটা পড়ে নেবে ভালো করে। SO2 +4 থেকে সর্বোচ্চ +6-এ যেতে পারে, তাই জন্য এর মধ্যে বিজারণ ধর্ম আছে। আর SO2 কিন্তু 0 এবং -2-তেও যেতে পারে, তাই জন্য এটা দুর্বল জারক পদার্থ হিসেবেও আচরণ করছে। ওকে, চল পরের পয়েন্ট দেখে নিই। দেখো বেশ কিছু জারণ এবং বিজারণের উদাহরণ দেওয়া আছে এখানে। প্রথম পয়েন্ট কি বলেছে? জলীয় বাষ্পের উপস্থিতিতে SO2 জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, যা একটা বিজারণের উদাহরণ। ঠিক আছে, SO2 যখনই জলের সাথে বিক্রিয়া করবে তখন সালফিউরিক অ্যাসিড তৈরি করবে H2SO4 এবং সঙ্গে তৈরি করবে জায়মান হাইড্রোজেন। এটা কিন্তু একটা বিজারণের উদাহরণ। দেখো সালফারের এখানে জারণ সংখ্যা কত? 6, এখানে কিন্তু কত? 4। তাহলে ঘটনাটা জারণ। ঠিক আছে, ঘটনাটা জারণ, কিন্তু SO2 এখানে কি করছে? SO2 নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করছে, তাই ধর্মের নাম কি? বিজারণ ধর্ম। এবং SO2 নিজে এখানে বিজারক রূপে কাজ করছে। ঠিক আছে, তাহলে SO2 বিজারণ ধর্মের উদাহরণ এটা। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো বর্ণহীন ক্লোরিন জল, লাল ব্রোমিন জল এবং আয়োডিনের বাদামি বর্ণের জলীয় দ্রবণে SO2 চালনা করলে SO2 হ্যালোজেনগুলোকে তাদের হাইড্রাসিডে বিজারণ করে। এটাও একটা বিজারণের উদাহরণ। মনে রাখবে SO2 যে কোনো হ্যালোজেনকে তার হাইড্রাসিডে নিয়ে চলে যায়, অর্থাৎ 2H তৈরি করে দেয়। ঠিক আছে, আর SO2 কি হয়ে যায়? H2SO4। তাহলে SO2-র জারণ সংখ্যা কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে SO2 নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে কি করছে? বিজারণ করছে। তাই এটাও কি ধর্ম বলবো আমরা? এটাও হচ্ছে বিজারণ ধর্ম। আর পদার্থ কি? SO2 নিজে বিজারক। ঠিক আছে, বিজারক। তাহলে মনে রাখবে এটাও ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো SO2 হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণকে সবুজ বর্ণের ফেরাস ক্লোরাইডে বিজারিত করে, অর্থাৎ FeCl3। এটার কালার কি? এটার কালার হচ্ছে হলুদ। এটাকে কিসে পরিণত করছে SO2? FeCl2, যেটার কালার কি? সবুজ। ঠিক আছে, তাহলে হলুদ বর্ণের FeCl3-কে কিসে পরিণত করছে? সবুজ বর্ণের FeCl3। তাহলে এখানেও দেখো বিজারণ করতে সাহায্য করছে, অর্থাৎ এখানেও SO2 কিন্তু বিজারক দ্রব্য বা বিজারণ ধর্মের প্রকাশ করছে। নেক্সট পয়েন্ট দেখো, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণকে বর্ণহীন ম্যাঙ্গানাস লবণে বিজারিত করে, অর্থাৎ KMnO4, যেটার কালার কি? বেগুনি। এই কালারগুলো কিন্তু মনে রাখবে ভালো করে, কালারগুলো থেকে প্রশ্ন আসবে। এটা বেগুনি কালার, এর মধ্যে SO2 দিলে কি হচ্ছে? MnSO4 হয়ে যাচ্ছে, যেটার কালার কি? বর্ণহীন। এটা বর্ণহীন, এটা কোনো কালার নেই। ঠিক আছে, এখানেও কিন্তু SO2 বিজারণ ধর্মের প্রকাশ করছে। নেক্সট পয়েন্ট দেখো,
SO2 পটাশিয়াম ডাইক্রোমেটের অ্যাসিডযুক্ত কমলা বর্ণের দ্রবণকে বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত করে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালো করে পড়বে। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যদি তোমরা বের করো কত হবে, পটাশিয়ামের 2, ক্রোমিয়ামের বের করব আমরা 2x ধরলাম, অক্সিজেনের -14, তাহলে কত আসছে এক্স কত আসছে, এখান থেকে 2x চলে আসছে 12, তাহলে এক্স চলে আসছে কত 6, তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এখান থেকে দেখো ক্রমিক লবণ তৈরি করছে Cr2SO4(3), যেখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3, তাহলে 6 থেকে 3 কী হচ্ছে বিজারণ হচ্ছে, কাজটা কী করছে SO2, তাই এখানেও কিন্তু SO2 বিজারণ ধর্মের প্রকাশ করছে। কালার মনে রাখবে K2Cr2O7 এর কালার হচ্ছে কমলা, আর Cr2SO4(3) এর কালার হচ্ছে সবুজ, তাহলে কমলা থেকে সবুজে পরিণত করছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে এটা কিন্তু পড়বে। চলো নেক্সট পয়েন্টে দেখা যাক। জলীয় দ্রবণে SO2 অম্লায়িত পটাশিয়াম আয়োডাইডকে আয়োডিনে বিজারিত করে। তাহলে পটাশিয়াম আয়োডাইডের সংকেত কি KiO3, একে কি করছে, একে I2তে কিন্তু বিজারিত করে দিচ্ছে SO2। আচ্ছা, এই পটাশিয়াম আয়োডাইড কিন্তু বর্ণহীন থাকে, আর যেই আয়োডিন তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু দ্রবণটা হয়ে যাচ্ছে বাদামি। ঠিক আছে, মনে রাখো এটা। দেখো এখান থেকে যে পয়েন্টগুলো আছে এটা কিন্তু জারণের উদাহরণ দেওয়া হয়েছে। আমি কি বললাম, SO2 কিন্তু জারণও করতে পারে, এতক্ষণ আমরা বিজারণের উদাহরণ দিয়েছিলাম। এখন দেখো SO2 কিন্তু বিজারণও করতে পারে, যেমন H2S এর সাথে যদি SO2-র বিক্রিয়া করানো হয় তাহলে কি তৈরি করবে, H2O আর সালফার তৈরি করবে। এখানে সালফারের জারণ সংখ্যা কত 0, এখানে সালফারের কত 4, তার মানে সালফারের জারণ সংখ্যা কমছে, অর্থাৎ নিজে বিজারিত হচ্ছে এবং অন্যকে কি করছে, জারণ করছে। দেখো এখানে সালফারের -2, সালফারকে জারণ করে 0-তে নিয়ে যাচ্ছে, তাহলে এটা SO2-র কী ধর্মের উদাহরণ, জারণ ধর্মের উদাহরণ। তাহলে পরীক্ষায় একটা বিক্রিয়া দিয়ে জিজ্ঞেস করতে পারে কিন্তু যে এটা জারণ ধর্ম না বিজারণ ধর্ম, তাহলে জারণ বিজারণ বিষয়টা যদি বুঝতে পারো তাহলে এগুলোও তুমি উত্তর দিতে পারবে। নেক্সট পয়েন্ট দেখো, এটা CO-কে CO2-তে জারিত করছে, এটাও জারণ ধর্মের উদাহরণ। আরেকবার দেখিয়ে দিই আমি, CO এর সাথে SO2 বিক্রিয়া হচ্ছে, করে কি বানাচ্ছে CO2 আর সালফার, ব্যালেন্স করার জন্য এখানে 2 দেওয়া হয়েছে। এখানে সালফারের কত 4, সালফারের 0, এখানে কার্বনের কত 2 জারণ স্তর, এখানে কত 4 জারণ স্তর। সালফার নিজে এখানে কি হচ্ছে, বিজারিত হচ্ছে, আর অন্যকে কি করছে, জারিত করছে। তাহলে এটা সালফারের কি ধর্মের উদাহরণ, অবশ্যই মনে রাখবে এটা সালফারের কিন্তু জারণ ধর্মের উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখে নিই। দেখো নেক্সট পয়েন্ট বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে স্ট্যানাস এবং মার্কিউরাস লবণকেও কিন্তু এটা জারিত করতে পারে। স্ট্যানাস মানে কি SN2+কে এটা কি বানিয়ে দেবে, SN4+ বানিয়ে দেবে, তাহলে এই জারণটাও কিন্তু SO2 করতে পারে। আর মার্কিউরাস লবণ কি Hg2+, এটাকেও বলছে জারণ করতে পারে Hg4+, এর জন্য SO2 কিন্তু জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে। তাহলে এই SO2 জারণ বিজারণের প্রত্যেকটা উদাহরণ এবং প্রত্যেকটা উদাহরণের বিক্রিয়ার যে কালারগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়বে। চলো পরের পয়েন্ট দেখে নিই। বিরঞ্জন ধর্ম পড়তে হবে। সালফার ডাইঅক্সাইড কিন্তু একটা বিরঞ্জক পদার্থ হিসাবেও কাজ করে। আমি একটু আগেই পড়িয়েছি SO2 জলের উপস্থিতিতে কিন্তু জায়মান অক্সিজেন তৈরি করে। আমরা যে প্রথম বিক্রিয়াটা পড়ালাম সেখানেই পড়িয়েছিলাম H2SO4 আর কি করবে, জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন কি করে, বিরঞ্জনে ভূমিকা পালন করে। তাহলে সালফার ডাইঅক্সাইড একটা বিরঞ্জক পদার্থ, এটা কিন্তু জলের উপস্থিতিতে রঙিন যে জৈব পদার্থ আছে তাদেরকে বিরঞ্জিত করতে পারে। এই বিরঞ্জন প্রক্রিয়া কিন্তু একটা বিজারণের উদাহরণ। ঠিক আছে, মনে থাকবে আমরা গতদিন পড়েছিলাম ওজনের বিরঞ্জন ধর্ম একটা জারণ প্রক্রিয়া, কিন্তু SO2-র বিরঞ্জন একটা বিজারণ প্রক্রিয়া। ঠিক আছে, কারণ এখানে কি হচ্ছে, বিজারণ হচ্ছে, তাই জন্য এটা কিন্তু একটা বিজারণ প্রক্রিয়া। SO2 নিজে বিজারক হিসাবে কাজ করছে। এই যে জায়মান হাইড্রোজেন তৈরি হচ্ছে, এই জায়মান হাইড্রোজেনই কিন্তু বিরঞ্জনের জন্য দায়ী। এই SO2-র বিরঞ্জন মনে রাখবে একটা অস্থায়ী বিরঞ্জন।
এর কারণ হচ্ছে বিরঞ্জিত যে পদার্থ সেটা বাতাসে রাখলে তা আবার জারিত হয়ে আগের রং ফিরে পাচ্ছে। ওই জন্য কিন্তু এর বিরঞ্জন একটা অস্থায়ী ঘটনা, কিছুক্ষণ পর রংটা আবার কিন্তু ওই দ্রব্য ফিরে পায়। ঠিক আছে, তাহলে এই কথাগুলো এখান থেকে কিন্তু মাথায় রাখবে। চলো এবার বেশ কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো কমপ্লিট করব। প্রথম প্রশ্ন যেমন দেওয়া হয়েছে, সালফারের স্থায়ী রূপভেদ কোনটা বলতে হবে। প্রথম অপশান আছে বিটা সালফার, আলফা সালফার, গামা সালফার নাকি অ্যাঞ্জেল সালফার। উত্তর হবে কোনটা? আলফা সালফার। এই আলফা সালফারের আরেকটা নাম হচ্ছে রোম্বিক সালফার। তাহলে এই রোম্বিক সালফার কিন্তু সালফারের স্থায়ী বা নিয়তকার রূপভেদ। ঠিক আছে, নিয়তকার কথাটাও মনে রাখবে, এটাও আসতে পারে পরীক্ষায়, নিয়তকার বা স্থায়ী রূপভেদ। তাহলে উত্তর বিদাগ। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2 দেখব, সালফারের কোন রূপভেদটি CH2-তে দ্রাব্য। দেখো এই কোশ্চেনটা এমনভাবে করা হয়েছে যে সব অপশানগুলো তুমি যদি একবার দেখো, শ্বেত সালফার এটা কিন্তু CH2-তে দ্রাব্য নয়, প্লাস্টিক সালফার CH2-তে দ্রাব্য নয়, রোম্বিক এবং মনোক্লিনিক দুটোই কিন্তু CH2-তে দ্রাব্য। তো যদি এরকম দুটোই অপশান থাকে তাহলে তো কিছু করার নেই, দুটোই উত্তর হতে পারে, কিন্তু এখানে রোম্বিক সালফারটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ উত্তর হবে। ঠিক আছে, কিন্তু এরকমভাবে পরীক্ষায় থাকবে না দুটো অপশান, দুটোই কিন্তু এখানে CH2-তে দ্রাব্য, যে কোনো একটা অপশান তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে। এরকম দুটোই যদি অপশানে থাকে তখন রোম্বিক সালফারটা উত্তর দেবে, কারণ এটা স্থায়ী। ঠিক আছে, তখন রোম্বিকটা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই, কোশ্চেন নম্বর 3, সালফারের নিয়তকার রূপভেদ হলো। সালফারের নিয়তকার রূপভেদ কোনটা? রোম্বিক সালফার, অপশান সি। এটা একটু আগেই আমি বললাম, এটাই কিন্তু স্থায়ী রূপভেদ। চলো নেক্সট কোশ্চেন নম্বর 4 দেখব, যে নির্দিষ্ট তাপমাত্রায় সালফারের আলফা এবং বিটা রূপভেদকে সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয়। দেখো সংকট তাপমাত্রা নয়, বয়েল তাপমাত্রা নয়, এটা হবে রূপান্তর তাপমাত্রা। তাহলে সি হবে সঠিক উত্তর। এই রূপান্তর তাপমাত্রায় কিন্তু সালফারের আলফা এবং বিটা রূপভেদ সাম্যাবস্থায় থাকে। উষ্ণতাটা কত? 369 কেলভিন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, নিচের কোন যৌগটি জারক এবং বিজারক উভয় রূপে আচরণ করে। H2O, SO2, CO2 নাকি NH3। সঠিক উত্তর কোনটা হবে? SO2। SO2 +4 থেকে +6-এ যেতে পারে, আবার +4 থেকে -2, 0 +2-তেও আসতে পারে, তাই জন্য এর জারক এবং বিজারক উভয় রূপে আচরণ করে। উত্তর বিদাগ। এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নে চলে যাব, কোশ্চেন নম্বর 6 দেখব, FeCl3 দ্রবণে SO2 গ্যাস চালনা করলে কি ঘটবে। আমরা একটু আগেই পড়েছি, FeCl3 দ্রবণে SO2 গ্যাস চালনা করলে ফেরিক ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড তৈরি হবে। এর কালার কি বললাম? এর কালার ছিল হলুদ, আর FeCl2-র কালার কি? সবুজ। তাহলে হলুদ থেকে সবুজ বর্ণে পরিণত হবে। দেখো এখানে লেখা আছে হালকা হলুদ বর্ণের দ্রবণে পরিণত হয়, এটা ভুল বলেছে। হালকা সবুজ বর্ণের দ্রবণে পরিণত হয়, এটা ঠিক। কমলা বর্ণ নয়, লাল বর্ণ নয়। তাহলে উত্তর কোনটা? উত্তর বিদাগ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7 দেখব, স্বচ্ছ চুন জলে SO2 গ্যাস চালনা করলে প্রথমে যার অধক্ষেপ পাওয়া যায় সেটা হলো। এটা একটু আগেই পড়িয়েছিলাম যে স্বচ্ছ চুন জলের সংকেত কি? CaOH2, এর মধ্যে SO2 গ্যাস চালনা করা হলো, তাহলে কি হবে? CaSO3, ক্যালসিয়াম সালফাইড লবণ পাওয়া যাবে। তাহলে ডি দাগ উত্তর। এটা কিন্তু বলেছে প্রথমে যার অধক্ষেপ পাওয়া যায়, এটা কি করে? স্বচ্ছ চুন জলকে ঘোলা করে দেয়, এরপর যদি আবার SO2 দেওয়া হয় তাহলে তখন আবার ক্যালসিয়াম বাইসালফাইড তৈরি হয়, যা ওই ঘোলাটে চুন জলকে আবার স্বচ্ছ করে। ঠিক আছে, মনে রেখো এগুলো। চলো পরের প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নম্বর 8, অ্যাসিড মাধ্যমে KiO3 ও SO2-র বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। KiO3 বা পটাশিয়াম আয়োডেট, এর মধ্যে যদি SO2 গ্যাস চালনা করা হয় তাহলে I2 তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কোনটা? বিদাগ। ঠিক আছে, বিদাগ হবে উত্তর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 9, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন, অর্থাৎ গন্ধ আছে কিন্তু কোনো বর্ণ নেই, সেটা হচ্ছে কোনটা? SO2। SO2-র কিন্তু গন্ধ আছে কিন্তু কোনো বর্ণ নেই। চলো পরের প্রশ্ন দেখব, কোশ্চেন নম্বর 10,
একটা বড় প্রশ্ন দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। প্রদত্ত পরীক্ষাটিতে সঠিক পর্যবেক্ষণ চিহ্নিত করো। কি বলেছে? সালফারকে পোড়ালে একটি গ্যাস তৈরি হয়। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি সালফারকে পোড়ালে কি তৈরি হয়? SO2 গ্যাস তৈরি হয়, S+O2 SO2। এটা S8 হয়, এটা 8 করতে হয়, তাহলে এখানে 8SO2 হয়। আচ্ছা, এবার বলছে এই গ্যাসটাকে আম্লিক বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিতে হবে, মানে K2Cr2O7, এটা অ্যাসিড মিডিয়ামে তোমাদেরকে দিতে বলেছে। তাহলে K2Cr2O7 এর সাথে SO2 বিক্রিয়ায় কী তৈরি হয়? Cr2SO4 হচ্ছে, ঠিক আছে, ক্রমিক লবণ তৈরি হয়। আচ্ছা, এর কালার কি ছিল? এর কালার ছিল কমলা। নিশ্চয়ই মনে আছে পটাশিয়াম ডাইক্রোমেটের কালার কমলা, আর এর কালার কি? এর কালার হচ্ছে সবুজ। তাহলে উত্তর কি হবে? কমলা থেকে সবুজে পরিণত হয়। অপশানগুলো দেখে নাও। প্রথমটা সাদা বর্ণের কোলোডীয় অধক্ষেপ পড়ে, এটা উত্তর হবে না। দ্বিতীয় অপশান রয়েছে কমলা দ্রবণ সবুজ বর্ণ ধারণ করে, এটা একদম সঠিক। সিদাক বাদামি বর্ণের গ্যাস, ভুল। কমলা বর্ণ বেগুনি হয়ে যায়, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা? বিদাক হবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসতে পারে। খুব ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর প্র্যাকটিস করবে। তো চলো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই।